1 থেকে 5 পর্যন্ত যাদের রুল আছে তারা 5 জন 5টা গ্রুপে যাবে, ঠিক আছে? তারপরে আবার 6 নাম্বার থেকে 6, 7, 8, 9, 10 এই 6 যাবে 1 নাম্বার গ্রুপে, 7 যাবে 2 নাম্বার গ্রুপে। এরকম করে করে তোমরা একটা গ্রুপ শিডিউল তৈরি করে আমাকে দিতে হবে। জি স্যার। বুঝতে পারছো টেকনিক্সটা? জি স্যার। তারপরে আবার 11 থেকে 11, 12, 13, 14, 15 11, 12, 13, 14, 15 হয়। 11 যাবে 1 নাম্বার গ্রুপে, 12 2 নাম্বার স্যার গ্রুপে। এখানে হ্যাঁ, কিছু এভাবে করলে আইডি স্যার মিসিং আছে তো স্যার, যারা নাই, তো ওইভাবে 1 থেকে 5 পর্যন্ত হয়তো হবে না। না, প্রথম এভাবে বাট করবা, না হইলে পরে আবার আমি ম্যানেজ করে দেবো। তোমাদের সিআর যে আছো না, কয়জন সিআর আছো? তারা এটা স্যার, অর্গানাইজ, 2 জন স্যার থাকা। আমি কন্ট্যাক্ট করবো স্যার আপনার সাথে। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝিয়ে দিব তোমাকে, তুমি সেভাবে করতে পারবা। যেগুলো মিসিং আছে সেগুলো ফিল আপ করা যাবে, ব্যাপার না। প্রথমে এভাবেই করতে জি হবে, তারপরে ফিল আপ গুলো যারা রিঅ্যাড আছে বা যারা কোনোভাবে অ্যাড হতে পারছে না, হ্যাঁ, বা জি স্যার। সেগুলো গিয়ে করতে হবে, এভাবে করতে হবে। অ্যাসাইনমেন্টের টপিকস আজকে একটা টেন্টেটিভ টপিকস আমি দিয়ে দিব ক্লাসের শেষে, এটা নিয়ে কাজ করবা। নেক্সট ক্লাসে আমি যেহেতু নতুন একটা চ্যাপ্টার শুরু করব, কারণ ওই চ্যাপ্টারের যে একটা স্ট্রাকচার অ্যাসাইনমেন্ট লেখার, সেটা অলরেডি পেয়ে যাবো ওই মানে প্রথম ক্লাসে। এগ্রিকালচারের অ্যাসাইনমেন্ট দিয়েছি, ওরা কাজ করতেছে অলরেডি। অ্যাসাইনমেন্ট করতে হবে, অ্যাসাইনমেন্ট গ্রুপ ওয়াইজ কাজ করবা তোমরা, প্রত্যেকটা গ্রুপে গ্রুপ মেম্বাররা মিলে আর একটা গ্রুপ খুলবা তোমরা, যেখানে চ্যাট করবা একসাথে, তোমরা ডিসকাশন করবা, হ্যাঁ, মানে অনলাইনে মিটিং করবা, সেটা ফেসবুকে হতে পারে বা জুমে হতে পারে, হ্যাঁ। সেখানে তোমরা মিটিং করে তোমরা বিভিন্ন বিষয় নিয়ে আসবা, তো কোনো প্রবলেম ফেস করলে আমার সাথে যোগাযোগ করবা। অ্যাসাইনমেন্টে মার্কস আছে কিন্তু, এটা সিরিয়াসলি নিতে হবে। তোমাদের 40 জন হচ্ছে, কত আর এত দেরি হচ্ছে কেন তোমাদের? আজকে স্যার তো মাত্র একটা ক্লাস আছে তো স্যার, এই জন্য একটু জয়েন দিতে দেরি হচ্ছে স্যার। আহ, 43, এই 1 মিনিট লাগতেছে একজনকে জয়েন করতে। ওকে, স্যার শুরু করে দেন স্যার, সবাই আসলে জয়েন হয়ে যাবে। না না, পরে জয়েন করলে তো হবে না। হ্যাঁ, এগুলো নেক্সট টাইম সিআর যে আছো তুমি এগুলো দেখবা, কোন কোন আইডি গুলো পরে জয়েন করতেছে, ঠিক আছে? তো তুমি এই যে আজকে অ্যাটেন্ডেন্স নাও তো চ্যাট বক্সে, তুমি ঠিক অ্যাটেন্ডেন্স নিবা ক্লাস শেষ হওয়ার 15 মিনিট আগে। পরে তুমি ওই শিটটা ছবি তুলে আমাকে অ্যাটাচ করে পাঠাবা মিলে, বুঝতে পেরেছো? জি স্যার। বা তুমি চ্যাট বক্সে ওই মানে প্রত্যেকে আমি অ্যানাউন্স করে দিচ্ছি প্রত্যেকের আইডি নাম্বারটা চ্যাট বক্সে লেখার জন্য, আর ওইখান থেকে আইডি গুলো আমাকে পাঠাবা ঠিক ক্লাস শেষ হওয়ার 15 মিনিট আগে। জি স্যার। তারপরে আর আমি কোনো অ্যাটেন্ডেন্স নিব না। স্যার চ্যাট বক্সে কি স্যার আমরা লিখে দেবো এখন? তোমাদের আইডি গুলো যারা প্রেজেন্স আছে লিখে দাও। ওকে স্যার। আর সিআর এর দায়িত্ব হচ্ছে তুমি দেখে দেখে লিখে নাও, যারা পরে জয়েন করবে, হ্যাঁ, 5 মিনিট পরে তাদের অ্যাটেন্ডেন্স নিবা না, এটাই করতে হবে, কারণ ক্লাস টাইম মেনটেন করতে হবে তো। জি স্যার। যে এখন কুইকলি বাড়তেছে না, কি হচ্ছে না, 43 জনই আছে। ওকে, আমি তাহলে আমরা চলে যাচ্ছি ক্লাসে। স্ক্রিন শেয়ার। আমরা কি গত ক্লাসে জেন্ডার নিয়ে আলোচনা করেছিলাম না? শুরু করছিলেন, তারপর আপনার কারেন্ট চলে গেছিল।
তাই নাকি? এগুলো জেন্ডারের বিভিন্ন রুল বলেছিলাম। না স্যার, কিছু বলা হয় নাই। মাই গড, মানে পুরা ক্লাসে কারেন্ট ইলেকট্রিসিটি চলে গেছিল না? তোমরা তাহলে এই ক্লাসটা আরেকদিন সময় নিয়ে আগে করে ফেলা উচিত ছিল। আজকে তো আমাকে দৌড়াইতে হবে তাহলে। এই জিনিসটা দেখাইছিলাম, জেন্ডার বলতে কি বুঝো? স্যার, শুধু এটা দেখানোর পরে আপনার কারেন্ট চলে গেছিল। আচ্ছা, এটা এক্সপ্লেন করলে মানে ক্লিয়ার হয়ে যাবে। আমি আবার এক্সপ্লেন করতেছি। জেন্ডার বলতে আসলে মেল ফিমেল বুঝায় না। জেন্ডার বলতে আসলে মেল ফিমেলের যে ক্যারেক্টারিস্টিক্স গুলো সোসাইটি সেট করে দেয় সেটাকে জেন্ডার বলে। এখানে জাস্ট এব্রিভিয়েশনের মাধ্যমে একটু বোঝানোর চেষ্টা করা হয়েছে যে মেল ফিমেলের মধ্যে একটা ডিফারেন্স, আর কারা সমাজে এক্সক্লুডেড হচ্ছে, হ্যাঁ, কাদেরকে বেশি ইনক্লুশন করা হয় মেল ফিমেলের মাধ্যমে। আর জেন্ডারের বিষয়টা সময়ের দাবি রাখে, এটা নিড স্পেসিফিক একটা বিষয় এখন সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে। আর ডিফারেন্সেস ইন কম্পিটিশন, সবকিছুতেই কম্পিটিশন আছে মেল ফিমেলের মধ্যে, আমরা জানি ফ্যামিলিতে কম্পিটিশন, সমাজে কম্পিটিশন। আর জেন্ডারের স্টাডির মাধ্যমে আমরা এম্পাওয়ারমেন্টের বিষয়টা এটা হাইলাইট করতে পারি, হ্যাঁ, বিশেষ করে উইমেন এম্পাওয়ারমেন্টের বিষয়টা, নট মেল। হ্যাঁ, যদিও আমাদের সমাজ মানে পুরুষ শাসিত সমাজ ব্যবস্থায় পুরুষরা এম্পাওয়ার্ড, আমরা এভাবে ধরেই নেই। সুতরাং এই বিষয়টা আসে না সমাজে যে পুরুষকে এম্পাওয়ার করতে হবে, কারণ অনেক পুরুষও নির্যাতিত হয়, বুঝছো, কিন্তু তাদেরকে আমরা সমাজে হাইলাইট করি না, এটা গোপন রাখা হয়, যেহেতু পুরুষ শাসিত সমাজ ব্যবস্থা আমরা প্রকাশ করি না। সুতরাং মহিলারা যেহেতু বেশি সাফার হয়, তাদের পাওয়ার কম, এটা সমাজে বেশি আসে, এই জন্য এই জেন্ডার স্টাডি করতে গেলে এম্পাওয়ারমেন্টের বিষয়টা সামনে চলে আসে। রিসোর্সেস অপরচুনিটিস, হ্যাঁ, এটা হচ্ছে রিসোর্সের উপর বেস করে মূলত আমরা আমাদের সমাজে ডিসক্রিমিনেশন গুলো হয়। দেখবে ফ্যামিলিতে একটা রিসোর্সের মালিক পুরুষরাই বেশিরভাগ হয়, মহিলাদের ক্ষেত্রে খুবই কম হয় রিসোর্সের মালিকানা। অন্য দৃষ্টিকোণ থেকে সমাজে তাদেরকে ট্রিট করা হয়, হ্যাঁ, রিসোর্স ভাগাভাগির ক্ষেত্রেও, সবকিছু বরাদ্দর ক্ষেত্রেও আমাদের সব মেল ওরিয়েন্টেড। এই জন্য আমাদের জেন্ডার স্টাডিজটা বোঝা উচিত। তবে তোমাদের এই সাবজেক্টে কেন জেন্ডার স্টাডিজ পড়বো, এটা তোমাদের বুঝে নিতে হবে যে এখানে আমরা যেহেতু এগ্রিকালচারাল টেকনোলজি পড়তেছি, মেকানাইজেশন পড়তেছি, এই ক্ষেত্রে উইমেনদের এগ্রিকালচারাল টেকনোলজির ক্ষেত্রে তাদের উইমেন ফ্রেন্ডলি কি কি টেকনোলজি আবিষ্কার করা যেতে পারে, বা মেকানাইজেশনটা তাদের জন্য কিভাবে সহজ হতে পারে। কারণ আমাদের এগ্রিকালচারাল ট্রান্সফরমেশন হচ্ছে, হ্যাঁ, এগ্রিকালচারে অনেক ধরনের ইনক্লুশন হচ্ছে, নতুন টেকনোলজি হচ্ছে, বিভিন্ন বিষয় ইনক্লুড করা হচ্ছে, হ্যাঁ, যেখানে মেলরা এখান থেকে মাইগ্রেট করতেছে, অনেক ক্ষেত্রে অনেক রিজিয়নেই, হ্যাঁ, পুরুষ লেবার পাওয়া যায় না, মহিলারা অনেক এলাকাতে লেবার হিসেবে কাজ করছে এগ্রিকালচারাল সেক্টরে। বাট একজন মহিলার জন্য যেরকম ড্রেস আপ, গেট আপ, তার এগ্রিকালচারাল ইনস্ট্রুমেন্ট থাকা দরকার, সেগুলো কিন্তু আমরা চিন্তা করতেছি না। কারণ অ্যাজ এ এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ার হিসাবে তোমাদের সেই বিষয়টা চিন্তা করতে হবে, হ্যাঁ, যেমন মেল ফ্রেন্ডলি আমরা বিভিন্ন ইকুইপমেন্টস তৈরি করি, হ্যাঁ, মানে সেটা পাওয়ার টিলার হতে পারে, বা তোমার নিড়ানি হতে পারে, থ্রেশার হতে পারে, লটস অফ থিংস হতে পারে, বাট সেটা উইমেনদের কথা চিন্তা করে কিন্তু আমরা করি না। যদি আলটিমেটলি উইমেনদের ইনভলভমেন্ট এগ্রিকালচারাল সেক্টরে বেড়ে যায়, ঠিক আছে না, কিন্তু সেক্ষেত্রে যদি আমরা তাদের প্রতি নজর না দিই, আলটিমেটলি আমাদের প্রোডাকশন কমে যাবে, হ্যাঁ, আমাদের এগ্রিকালচার সেই জায়গায় থাকবে না, তাহলে আলটিমেটলি প্রোডাকশন কমে গেলে দেশের অর্থনীতির জন্য এটা হুমকি স্বরূপ হবে, সমাজের জন্য আমাদের মার্কেট স্টেবল রাখতে পারবো না, আমাদের যে উন্নয়নের অগ্রগতি আছে এটা অব্যাহত থাকবে না। হ্যাঁ, এটা এই বিষয়টা হাইলাইট করার জন্য মূলত আমি এখানে তোমাদের এই সাবজেক্টে জেন্ডারটা ইনক্লুড করেছি, ঠিক আছে, এটা বুঝতে হবে। এই জাস্টিফিকেশনটা যারা বুঝবা, তাহলে জেন্ডারের বাকি বিষয়গুলো তোমরা নিজেরা পড়ে নিলেই দেখতে পারবা, বুঝছো, মানে আর জেন্ডারের ডেফিনেশন যদি চায় তাহলে তোমরা জেন্ডারকে যে সোশিওলজিক্যাল, কালচারাল, সোসাইটাল, সাইকোলজিক্যাল কনটেক্সটে বিচার করতে হবে। আর সেক্স বলতে বায়োলজিক্যাল কনোটেশন যেটাকে বলা হয়, হ্যাঁ, বায়োলজিক্যাল যে আইডেন্টিটি আছে মেল ফিমেলের, সেটাকে সেক্স বলা হয়। আর জেন্ডার বলতে সোসাইটাল, কালচারাল, সাইকোলজিক্যাল মনোগত বিষয়ের দৃষ্টিকোণ থেকে আমরা আমাদের সমাজের মেল ফিমেলকে কোথায় কোন জায়গায় দেখতে চাই, আমরা যে সামাজিকভাবে সেট করে দেই তার রুলস রেগুলেশন গুলো, যে তুমি পুরুষ তুমি এই কাজগুলো করবা, তুমি মহিলা তোমাকে এটা করতে হবে, তুমি মেয়ে তুমি এটা করতে হবে, তুমি ছেলে তুমি এটা করতে হবে। আমরা ছেলেদের জন্য এক ধরনের খেলনা কিনি বাজারে গেলে, ছোট বেবি মেয়ে থাকলে তার জন্য পুতুল কিনে নিয়ে আসি, তাই না, হাড়ি পাতিল কিনে নিয়ে আসি, ছোট থেকেই আমরা তাদেরকে ওভাবে ট্রিট করি যে না, সে পুরুষ, সে ছেলে, সে গাড়ি নিয়ে খেলবে, সে গান নিয়ে খেলবে, ঠিক আছে, এই ধরনের ইনস্ট্রুমেন্ট গুলো ছোট থেকে তাকে
স্ট্রিক্ট করে দেওয়া হয় যে তুমি তুমি এভাবে সমাজকে রান করবা। আর মেয়ে বাচ্চাদের আগে এই পুতুল টুতুল দিয়ে তাদেরকে ওভাবে আমরা ট্রিট করি যে তাকে পুতুল নিয়ে খেলতে সুন্দর দেখা যাবে, হাড়ি পাতিল নিয়ে খেলতে সুন্দর দেখা যাবে, সে সংসার করবে, সন্তান লালন পালন করবে। দেখো আমাদের স্টেরিওটাইপিং থিঙ্কিং গুলো এগুলো কিন্তু সমাজে, হ্যাঁ, এই জন্যই জেন্ডারের বিষয়টা আসছে। এভাবে চিন্তা করতে হবে, এভাবে সেট করে দেওয়া হয় জেন্ডারের বিষয়টা, এটা বুঝতে হবে। এই যেটুকু বললাম এই বিষয়টুকু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে যে আমরা কিভাবে ছোট থেকে আমরা জেন্ডারের বিষয়টা আমাদের ফ্যামিলিতে প্র্যাকটিস হয়, বুঝছো? এটা জেন্ডারের এই বিষয়গুলো আমাদের রিফ্লেক্ট করে আমাদের সমাজে সবকিছুতে, আমাদের রুলস রেসপন্সিবিলিটি। যে তুমি একটা অফিসে চাকরি করতে যাও, সেখানে দেখবা মেলদের এক ধরনের ক্যারেক্টারিস্টিক, তাদেরকে এক ধরনের দায়িত্ব দেওয়া হয়, সে ফিমেল হয়েছে বলে তাকে ওরকম দায়িত্ব দেওয়া যাবে না। যেমন এগ্রিকালচারাল আমাদের ইউনিভার্সিটিতে দেখবো এক্সটেনশন ট্যুর হবে, সেখানে পুরুষরা বেশি যাবে, মেয়েরা যেতে পারবে না, কারণ আসলে তাদের সংসার আছে, তাদের অনেকগুলো রুলস পালন করতে হয়। ছেলে মেয়ে থাকবে, সংসার থাকবে, হাজবেন্ডকে সাপোর্ট দিতে হবে, হ্যাঁ, হাজবেন্ডের বাধ্য থাকতে হবে, সব থিংস। যেহেতু আমাদের সোশ্যাল স্ট্রাকচারটা ডিফারেন্ট অন্য দেশের চেয়ে, সুতরাং একজন মহিলা ইচ্ছা করলে সে অনেকগুলো রুলস পালন করতে পারবে না ইচ্ছা সত্ত্বেও, এবং কেরিয়ারে অনেক উপরে উঠতে চাইলেও সে পারবে না, কারণ তাকে বেবি নিতে হবে, তার হাজবেন্ডকে সামলাইতে হবে, ফ্যামিলি সবাইকে খুশি রাখতে হবে, অনেকগুলো দায়িত্ব পালন করতে হয় এই বিষয়গুলো, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। এবং আমরা পুরুষরাও সেভাবে তাদেরকে সাপোর্ট দেই না সব ক্ষেত্রেই, হ্যাঁ, মনে রাখতে হবে এটা। এবং যদি জেন্ডার ইকুয়ালিটির কথা বলি, যদি জেন্ডার ইকুয়ালিটিটা তখনই এস্টাবলিশ করা সম্ভব যখন পুরুষরা এগিয়ে আসবে যে মহিলাদেরকে এভাবে সাপোর্ট দিতে হবে, তারা সংসারে অনেক কাজ করে, তাদের রিকগনিশন দিতে হবে। রিকগনিশন না দিলে আলটিমেটলি মানে তাদের যে পাওনাটা সেটা কখনো সম্ভব না। যেমন সারা দিন রাত, সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে, কাজের রিকগনিশনও নেই, আর এটার জন্য তো পে করা হয় না বলা চলে। হ্যাঁ, অনেক দেশে কিন্তু ফ্যামিলি লেবার একটা সারাদিন কতটুকু কাজ করবে, খাওয়া দাওয়া, রান্না বান্না, এভরিথিং, হ্যাঁ, ওয়াশিং টেশিং, রিপ্রোডাক্টিভ অনেক কাজ, সেগুলোর জন্য পে করে দেশের বাইরে, ঠিক আছে, বাহিরের লোককে। সেটা কনভার্ট করলে একটা ফ্যামিলিতে একজন মহিলা যদি কাজ করে, তাকে যদি পের আওতায় আনা হয়, তাহলে দেখো যে বাংলাদেশের যে জিডিপি আছে, এটার যে গ্রোথ, এটা অনেক বেশি বেড়ে যাবে। এবং এটা কাউন্ট হয় না, এটা ন্যাশনাল জিডিপিতে অবশ্যই কাউন্ট করা উচিত, কারণ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে রিপ্রোডাক্টিভ কাজ করতো। প্রোডাক্টিভ কাজ বলো, একজন গ্রামের মহিলা হাঁস মুরগি গরু ছাগল লালন পালন করে, পাশাপাশি ছেলে মেয়েরা স্কুলের দেখাশোনা, হাজবেন্ডের খাবার, ঠিক আছে, আবার যদি চাকরিও করে, অনেক ক্ষেত্রে এরকম আছে, অনেক কিছু করতেছে, ঠিক আছে, কিন্তু আমরা সেটা সঠিক মূল্যায়ন করি না, এটা হিসাব অ্যাকাউন্টে নেওয়া হয় না, হ্যাঁ, এটা আনঅ্যাকাউন্টেড। সো এই বিষয়টাকে তোমাদেরকে বুঝতে হবে এজ এ স্টুডেন্ট হিসাবে। এই জন্য আমি এখানে ইচ্ছা করি তোমাদের এই চ্যাপ্টারের মধ্যে, এটা একটা আলাদা চ্যাপ্টার, হ্যাঁ, অন্যান্য ইয়ার সাবজেক্টের মধ্যে আছে, কিন্তু তোমাদের এখানে আমি দেখলাম যে সোশ্যাল স্ট্রাটিফিকেশনের মধ্যে শুধু একটা কন্টেন্ট দেওয়া আছে, সো আমি এটাকে একটু বেশি হাইলাইট করে এটা এখানে ইনক্লুড করেছি। এগুলো তোমরা পড়ে নিবা, যে সোশ্যাল কনস্ট্রাকশন অফ জেন্ডার আমি যেগুলো বললাম এই বিষয়গুলোই সেম, কারণ আমি তোমাদের আজকে মার্কসের একটা থিওরি পড়িয়ে এই চ্যাপ্টার শেষ করে দিব, এই জন্য আমি রান করতেছি। আর জেন্ডারের যে বিষয়গুলো আমি বললাম এগুলো মূল কথা, হ্যাঁ, এগুলোকে পরে এখানে বিভিন্ন আঙ্গিকে এক্সপ্লেন করা হয়েছে। সোশ্যাল কনস্ট্রাকশন অফ জেন্ডার কি বলতে কি বুঝে, ডেফিনেশনে আমি চেষ্টা করেছি। আর জেন্ডার রুল বলতে একটু আগে যেটা বললাম যে মহিলারা বিভিন্ন প্রোডাক্টিভ রুলও প্লে করে, রিপ্রোডাক্টিভ রুল প্লে করে, কমিউনিটি ম্যানেজিং রুল যেটা হচ্ছে সমাজে আরেক ধরনের রুল প্লে হয়। মহিলারা যে কোনো কনফ্লিক্টকে, যদি কোনো দুইটা পুরুষ বা চারটা পুরুষ মিলে কোনো দ্বন্দ্ব সৃষ্টি করে বা ঝগড়াঝাটি হয় কোনো জায়গায়, হ্যাঁ, ছেলে মেয়েদের মধ্যে হোক, সেটা তারা মিনিমাইজ করার চেষ্টা করে, হ্যাঁ, সফটলি কামলি, হ্যাঁ, এরোগ্যান্ট না হয়ে। এটা এই বৈশিষ্ট্যটা আছে মহিলাদের মধ্যে, হ্যাঁ। আর পুরুষদের জন্মগতভাবে বা গতভাবে, হ্যাঁ, মজ্জাগতভাবে যেহেতু রক্ত গরম থাকে, সেই জন্য মাথা গরম করে বেশি, সেই জন্য কমিউনিটি ম্যানেজিং রুলসটা মহিলারা বেশি পালন করে, এক্ষেত্রে আরেকটা রুল দেখা যায় বেশি। আর পুরুষরা করে যেটা কমিউনিটি পলিটিক্স রুল, হ্যাঁ। আর প্রোডাক্টিভ কাজের সাথে তো জড়িত থাকে এই দুইটা বিষয়ই, মেল ফিমেল প্রত্যেকেই। আর মহিলারা বাড়ির কাজকর্ম করে, সন্তান লালন পালন, জন্মদান এগুলো করে, রিপ্রোডাক্টিভ কাজগুলো তাদেরই বেশি থাকে। এভাবে চিন্তা করতে হবে জেন্ডার রুলটা। এগুলো এক্সপ্লেন করা হয়েছে এখানে। সোশ্যাল স্ট্রাটিফিকেশন ইন বাংলাদেশ, রুরাল সোশ্যাল, আরবান সোশ্যাল, এটা সম্পর্কে কিছু বলেছিলাম কি আগের ক্লাসে? না স্যার, বলা হয় নাই স্যার।
এটা খুব সহজ বিষয়, তোমরা নিজের ক্রিয়েটিভ আইডিয়া থেকে তোমরা এটা তৈরি করবা। যে রুরাল এরিয়াতে আমরা এক ধরনের স্ট্রাটিফিকেশন দেখতে পাই, আরবান এরিয়া এক ধরনের। হ্যাঁ, আরবানে বেশি কমপ্লিকেটেড। আরবানে এখানে তোমার বিভিন্ন লেভেলের লোকজন বসবাস করে, সুতরাং আরবানের স্ট্রাটিফিকেশন গুলো হেটারোজেনাস বেশি। রুরালে অনেকটাই হোমোজেনাস, যেমন এগ্রিকালচারাল সেক্টরে মানে ধনী কৃষক, ক্ষুদ্র কৃষক, মার্জিনাল কৃষক, এই লেভেলে কৃষকরা বসবাস করে। স্কুল টিচার, গ্রামের হাট বাজারের লোকজন, হ্যাঁ, স্কুল মাস্টার, তারপরে হচ্ছে গ্রাম্য ডাক্তার, এই তুমি বেশি ক্যাটাগরাইজ করতে পারবে না। বাট আরবানে দেখো পিটি ট্রেডার্স থেকে শুরু করে মার্চেন্টার, হ্যাঁ, লটস অফ ব্যাংকার, তারপরে হচ্ছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, লটস অফ লোকজন বসবাস করে। হ্যাঁ, তাদের এই সব প্রফেশন অনুযায়ী তুমি আরবানের সোশ্যাল স্ট্রাটিফিকেশনটা ক্যাটাগরাইজ করতে পারো। হ্যাঁ, বিভিন্ন কমিউনিটি সেন্টারে বিয়ে হচ্ছে, কারো বাসায় বিয়ে হচ্ছে, কারো প্যান্ডেল করে বিয়ে করতেছে, মানে সোশ্যাল স্ট্যাটাসের ক্ষেত্রে কেউ বড় বড় শপিং মলে শপিং করছে, কেউ একদম ফুটপাতে শপিং করছে, কেউ মিডিল ক্লাস ফ্যামিলি তারা আবার যাচ্ছে নর্মাল একটা মার্কেটে যাচ্ছে, সেখানে শপিং করছে। মানে তাদের যে চাহিদাগুলো আছে, তাদের যে ইনকাম সোর্স আছে, সেটার উপর বেস করে তাদের লাইফকে তারা লাইফ লিড সেভাবে করার জন্য তারা যে পরিবেশটা মেনটেন করে, সেটাকেই বলা হয় অ্যাকচুয়ালি তাদের মানে লাইভলিহুডের স্ট্রাটিফিকেশন। আর এটা ডিপেন্ড করে তাদের ইনকাম সোর্সের উপর, তার ইনকাম কত সেই অনুযায়ী সে কিভাবে খরচ করছে সমাজে, এটার উপর বেস করে। সুতরাং রুরালে আমরা খুব স্ট্রাটিফিকেশন লেভেলটা কম দেখতে পাই, কিন্তু আরবান সোসাইটিতে বেশি দেখা যায় এটা, কারণ মানুষের ইনকামের ধরনটা এটা ফ্ল্যাকচুয়েট করে এখানে বেশি, এবং এখানে বিভিন্ন প্রফেশনের লোকজন বসবাস করে। হ্যাঁ, এটা হচ্ছে বাংলাদেশের ওভারঅল সিনারিও রুরাল এবং আরবান কনটেক্সটে। এবং আরবানে আবার স্লাম এরিয়াও আছে, যেরকম অনেক ধনী মানুষ আছে তেমনি বস্তিবাসীও আছে, হ্যাঁ, যারা মানে কোনোভাবে তাদের লাইফ লিড করে। হ্যালো, হ্যালো, আমি ক্লাস এইভাবে স্ট্রাটিফিকেশনটা সৃষ্টি হয়। ঠিক আছে, এখন ইম্পর্টেন্ট একটা টপিকস যেটা হচ্ছে মার্কসের ক্লাস ডিফারেন্সিয়েশন। তোমরা এই স্লাইডটা পড়তে থাকো। হ্যাঁ, আমি একটু কথা বলছি। হ্যাঁ, বলো। হ্যাঁ, 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 কেন ক্লাস? হ্যাঁ, হুম। তোমরা কার্ল মার্কসের নাম শুনেছ? জি স্যার। বাড়ি কোথায় কার্ল মার্কসের? স্যার জার্মানিতে। কিভাবে জানো? তুমি কতটুকু জানো মার্কস সম্পর্কে? স্যার মার্কস হলেন মানে মানে একাধারে যদি বলি সামাজিক প্রবক্তা, অর্থনীতিবিদ, দার্শনিক, রাষ্ট্রবিজ্ঞানী, অনেকটা এই টাইপের আর কি। তিনি তার যে মেইন কথা বলেছেন সেটা হচ্ছে যে আমাদের যে সমাজ ব্যবস্থা রয়েছে সেখানে দুইটা শ্রেণী রয়েছে, যেমন পুঁজিপতি বা বুর্জোয়া যে শ্রেণী, আর একটা হচ্ছে শোষিত নিপীড়িত শ্রমিক মজুর যারা তারা। তো এই তত্ত্বটা হচ্ছে যে মানে বুর্জোয়া শ্রেণী বা শোষিত মানে পুঁজিপতিরা কিভাবে আমাদের অর্থাৎ শোষিত যারা শ্রেণী রয়েছে তাদেরকে কিভাবে শোষণ করে নিজেদের প্রতিপত্তি অর্জন করতেছে এবং সেটা থেকে শুনছি, মুক্তির বলো। উপায় তিনি মানে বৃহৎ এক মাধ্যমে বোঝাতে চেয়েছেন আর কি। কি বই পড়েছো তুমি? এটা এটা এটুকু যে বললা, এটুকু জানলা কিভাবে? লিফলেট পড়ে নাকি স্যার অনেকটা এরকমই আর কি। কি ফোন করো তুমি? জি স্যার। এই জন্য জানো, গুড। তোমার বেসিক ধারণা ঠিকই আছে। হ্যাঁ, এটাই কারণ এই যে ক্লাস 3 মধ্যে মার্কসের তুমি দুটো শ্রেণীর কথা বলেছো। হ্যাঁ, মার্কস দুটো শ্রেণীর কথাই বলেছে আলটিমেটলি। পরে ক্রিটিসিজমে আসবে যে আমাদের সমাজে শ্রেণী ব্যবস্থা আরো বেশি। হ্যাঁ, তৎকালীন মার্কস যখন থিওরি দিয়েছে তখন দুটো শ্রেণী ছিল, কিন্তু পরবর্তীতে এই মানে সমাজ ব্যবস্থার এত হওয়ার পরে আরো বিভিন্ন শ্রেণী গড়ে উঠছে। হ্যাঁ, সুবিধাবাদী শ্রেণী অনেক আছে। আমরা আমাদের মার্কসের থিওরিটা বাংলাদেশের কনটেক্সট আলোচনা করার চেষ্টা করবো। হ্যাঁ, মনোযোগ দিয়ে শুনতে হবে তোমাদের। এটা আমরা যে শ্রেণীটা পড়ছি আমাদের ক্লাস, হ্যাঁ, আমরা বলেছি যে আপার ক্লাস, মিডিল ক্লাস, লোয়ার ক্লাস, আমাদের সমাজে কমন এরকম শ্রেণীটা আছে। কিন্তু কার্ল মার্কস দুটো শ্রেণী দেখেছেন, যে একটা শ্রেণী হচ্ছে যারা মিনস অফ প্রোডাকশনকে কন্ট্রোল করে, হ্যাঁ, যারা পুঁজিপতি, ও যেটা বললো আর কি, হ্যাঁ, যারা পুঁজির মালিক, যারা সরাসরি প্রোডাকশন করে না,
তারা শুধু মানে ক্যাপিটাল ইনভেস্ট করে, কিন্তু সরাসরি প্রোডাকশনের সাথে ইনভলভ হচ্ছে লেবার শ্রেণী, যাদেরকে ওয়ার্কিং ক্লাস বলা হয়। আর পুঁজিপতি যারা আছে তাদেরকে বুর্জুয়া শ্রেণী বা ডমিনেন্ট ক্লাস বলা হয়। এবং এরা মিনস অফ প্রোডাকশনকে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন, হ্যাঁ, এই বিষয়টা এদের হাতে থাকে বলে এরাই সবকিছু ডিসিশন নেয়। এরাই মানে তাদের উপর তাদের ডিসিশনের উপর বেস করেই যে লেবার শ্রেণী, ওয়ার্কিং শ্রেণী, এই শ্রেণীটা তৈরি হয়। এবং এরা সবসময় ডিপ্রাইভ হয়, কারণ যতটুকু শ্রম দেওয়ার কথা, যতটুকু সময় দেওয়ার কথা, হ্যাঁ, ওর চেয়ে বেশি তারা অনেক সময় বেশি কাজ করায়। বেশি সময় কাজ করিয়ে যে প্রোডাকশনটা হয় বা যে প্রফিটটা আর্ন করে সেটার অংশ আবার তারা দিতে চায় না, একটা মার্জিনাল প্রফিট তৈরি হয়। হ্যাঁ, যেমন আমাদের দেশে ওভার টাইমের নামে যেটা করানো হয় ফার্মার্স ইয়াদের দিয়ে, শ্রমিকদের দিয়ে, গার্মেন্টস ইন্ডাস্ট্রি বা অন্যান্য সেক্টরে, হ্যাঁ, এটা এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, ইকোনমিক কনসেপ্ট। তারা মনে করে যে ওভার টাইমের মাধ্যমে আমরা আসলে একটা বেনিফিট পাচ্ছি। আলটিমেটলি ওভার টাইম করার ফলে ওইখানে কিন্তু একটা মার্জিনাল প্রফিট তৈরি হয় বড় ধরনের, যেটা শ্রমিকরা বুঝতে পারে না। কারণ মনে করে একটা মেশিন তুমি এখন সকালবেলা রান দিলা, হ্যাঁ, সেই মেশিনটার একটা ক্যাপাসিটি আছে, ওইটা 8 ঘন্টার চেয়ে যদি আরো 2 ঘন্টা বেশি একটানা কাজ করে, যেমন সেখানে ইলেকট্রিসিটির ব্যাপার থাকে, পানির ব্যাপার থাকে, বিভিন্ন ইনপুটের ব্যাপার থাকে, হ্যাঁ, সুইং মানে সুতার ব্যাপার থাকে, গার্মেন্টস এর কথা বললাম। সেই মেশিনটা যদি তুমি 8 ঘন্টা রানের চেয়ে 10 ঘন্টা কন্টিনিউ রান করো, সেখানে একটা বড় ধরনের প্রফিট আর্ন এর সম্ভাবনা হবে, এবং সেখানে তো লেবার অবশ্যই দরকার আছে। আর 8 ঘন্টার মধ্যে থামিয়ে দিলে তোমার সেখান থেকে শ্রমিকদের সাথে যে 8 ঘন্টা শ্রমের কথাটা থাকে, তাহলে শ্রমিককে তুমি সেইভাবে ব্যবহার করতে পারছো না। আর তুমি যদি শ্রমিকদেরকে একটা ইন্টেন্সিভ দিবা বা একটা 2 ঘন্টা শ্রম বেশি দেওয়ার কারণে তাদেরকে ওভার টাইম দেওয়া যাবে, এই বিষয়টা যদি তাদেরকে বোঝানো যায় তাহলে তারা সেটা করে। বাট বিহাইন্ড দ্য সিনে যেটা আছে, যেটা ক্যাপিটালিস্ট যারা পুঁজিপতি যারা আছে, তারা কিন্তু এই সুযোগটা নিয়ে নেয়, একটা বড় ধরনের প্রফিট আর্ন করে, যেটার আহ, ন্যূনতম অংশ শ্রমিকদের দেওয়া হয় না, বোঝানো হয় যে তাদেরকে আসলে ওভারটাইম দেওয়া হচ্ছে। এটা খুব যৎসামান্য। এই বিষয়টা কিন্তু আমাদের দেশের শ্রমিকরা বুঝে না। তবে একটা শ্রেণী বুঝে, আমাদের দেশে যারা শ্রমিক ইউনিয়ন করে, লিডার, তারা বুঝে। ঠিক আছে, তারা বুঝলে কি হবে, তারা বুঝে আবার সেটার জন্য স্ট্রাইক করে শ্রমিকদের বোঝানোর চেষ্টা করে, আলটিমেটলি তারাও বিক্রি হয়ে যায়। হ্যাঁ, এটা হচ্ছে মার্কসের ক্রিটিসাইজ, আমি মানে এটা একটা ক্রিটিসিজম। মার্কস 2টা শ্রেণীর কথা বলেছেন, কিন্তু আমরা শ্রেণী দেখি যে মধ্যবর্তী একটা শ্রেণী চলে আসে, এই শ্রেণীটা, হ্যাঁ, বুর্জুয়া শ্রেণী, ডমিনেন্ট শ্রেণী বা আর ওয়ার্কিং শ্রেণী বা প্রোলেটারিয়েট শ্রেণী যারা মার্কস বলেছে, এই 2টা শ্রেণীর বাহিরেও কিন্তু আমাদের দেশের কনটেক্সটে আরেকটা মিডিল ক্লাস শ্রেণী তৈরি হয়, যারা সুবিধাভোগী শ্রেণী। তাদেরকে কিন্তু মালিক কিনে নেয়, যখন দেখে যে এরা শ্রমিকদেরকে অর্গানাইজ করতেছে, আমাদের প্রোডাকশন বন্ধ করে দিবে, তখন তাদেরকে কিন্তু শ্রমিক বিভিন্ন মানে মালিক বিভিন্ন লোভ দেখিয়ে তাদের চাকরি দেয়, বা ক্যাশ টাকা বা রাতের আধারে তাদেরকে কিনে ফেলে। এগুলো হয় বাংলাদেশে, আমরা জানি, আমরা পেপারে পড়ি বা আন্দোলনের সময় দেখা যায়, ঢাকা ময়মনসিংহ রুট বন্ধ হয়ে যায় হঠাৎ করে। তারপরে এগুলো আবার রাষ্ট্র তাদেরকে শেল্টার দেয়, রাষ্ট্রের পুঁজিপতি থেকে শেল্টার দেয়, কারণ রাষ্ট্রের যে বড় বড় গণ্যমান্য ব্যক্তি আছে, পুঁজিপতি আছে, তারা রাষ্ট্রের সাথে মানে খুব ওতপ্রোত ভাবে জড়িত থাকে, রাষ্ট্রকে তারা লোন দেয়, রাষ্ট্রকে অনেক ক্ষেত্রে তারা চালায়। বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টের মালিক যারা আছে, হ্যাঁ, তারা কিন্তু রাষ্ট্রের সাথে খুব জড়িত। সুতরাং পুলিশ প্রশাসন বলো, রাষ্ট্রীয় প্রশাসন বলো, সবকিছুই কিন্তু পুঁজিপতিদের ফেভারে, শ্রমিকদের সাথে কথা বলার কেউ নেই। হ্যাঁ, এই দিকটা, এটা মার্কসের থিওরির মধ্যে একটা উইক দিক ছিল। কার্ল মার্কস এটা লক্ষ্য করে নেয়, কারণ কার্ল মার্কস জার্মানিতে ছিল, জার্মানির থিওরি মানে ইউরোপিয়ান স্ট্রাকচার অনুযায়ী তখন থিওরিটা দিয়েছিল, হ্যাঁ, যে এরকম 2টা শ্রেণী থাকবে, 2টা শ্রেণী, একটা শ্রেণী আরেকটা শ্রেণীকে কি করবে, এক্সপ্লয়েট করবে, শোষণ করবে। শোষণের ফলে শ্রমিক শ্রেণীরা একসময় রিভোল্ট করবে, রিভোল্টের মাধ্যমে একটা সোশ্যালিজম এস্টাবলিশ হবে। হ্যাঁ, সোশ্যালিজমের এস্টাবলিশের মাধ্যমে একটা কমিউনিজম আসবে, যেখানে ওয়ার্কিং ক্লাস বলতে কোনো শ্রেণী থাকবে না, ক্লাসলেস একটা সোসাইটি গঠন হবে। এবং সেই ক্লাসলেস সোসাইটিতে শ্রমিক শ্রেণীর নেতৃত্বে সমাজে একটা সোশ্যালিজম এস্টাবলিশ হবে, হ্যাঁ, কমিউনিজম এস্টাবলিশ হবে। সমাজের সবাই সেখানে কাজ করার সুযোগ পাবে যার যার যোগ্যতা অনুযায়ী, এবং সমাজ থেকে সেখানে কাজ করার মাধ্যমে তারা সেখান থেকে তাদের যে আর্নিংস আছে সেটা দিয়ে তারা লাইফ লিড করবে। এই ধরনের একটা থিওরি বা এই ধরনের একটা স্বপ্ন কার্ল মার্কস দেখিয়ে গিয়েছেন। হ্যাঁ? এবং এই থিওরির উপর বেস করে ইউরোপে পরিবর্তন হয়েছে, তারপরে সোভিয়েত রাশিয়ায় বিশাল একটা বিপ্লব হয়েছিল, কিন্তু সিস্টেমটা ন্যাচারাল না। হ্যাঁ, গডগিস যে সিস্টেমটা হচ্ছে মানুষের প্রদত্ত একটা সিস্টেম, সেই জন্য কিন্তু এটা সাস্টেইন করে না, এটা টিকে নাই। ঠিক আছে, কারণ এই শ্রেণী ব্যবস্থা এটা ন্যাচারাল একটা ফেনোমেনা, শ্রেণী ব্যবস্থা সমাজে থাকবে।
সব মানুষ একই লেভেলের হয়ে গেলে সেখানে সমাজ ব্যবস্থা রান করবে না। এই জন্য কিন্তু তোমাদের সোশ্যাল স্ট্রাটিফিকেশন করানো হচ্ছে। হ্যাঁ, বা রাশিয়া ভেঙে গিয়েছে, তারপরে যখন চায়নাতে প্র্যাকটিস আছে সোশ্যালিজম, অ্যাকচুয়ালি একটা মিক্সড সিস্টেম। চায়নাতেও ক্যাপিটালিস্ট সিস্টেম আছে, কারণ চায়নার অনেক বড় বড় ধনী মালিকরা বিদেশে বিভিন্ন জায়গায় টাকা আছে, ব্যাংকে ইনভেস্ট করেছে। কারণ পৃথিবীর কোনো সমাজ ব্যবস্থাতে সোশ্যালিজম কমিউনিজম মানে রান করছে, মানে মার্ক্সের থিওরি যেভাবে আছে এভাবে এটা বলা যাবে না। মার্ক্সের থিওরির মধ্যে অনেক ক্রিটিসিজম আছে, এভাবে চলতে পারেও না, কারণ এটা ন্যাচারাল সিস্টেম না। কারণ তুমি কমিউনিজম এস্টাবলিশ করতে চাও, কারণ সমাজে তো কাউকে না কাউকে দায়িত্ব নিতে হবে রান করার জন্য। কারণ মানে কমিউনিজম এস্টাবলিশ হলো, ঠিক আছে, সেখানে দেশের প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার শাসিত সরকার ব্যবস্থা বলো, তা কাউকে না কাউকে দায়িত্ব নিতে হবে। তার ক্লাস আর একটি ওয়ার্কিং ক্লাসের লেভেল কি এক হবে? কখনো কখনো এক হবে না। সুতরাং ক্লাস স্ট্রাটিফিকেশন থাকবে। হ্যাঁ, এটা ন্যাচারাল ফেনোমেনন। এভাবে কার্ল মার্কস স্বপ্নে দেখেছিলেন, সেই স্বপ্নের বাস্তবায়নের জন্য অনেক দেশ চেষ্টা করেছে, অনেক দেশ এগিয়ে গিয়েছিল। হ্যাঁ, সেটাই। আর এই যে মালিক যখন শ্রমিককে ঠকায় বা এক্সপ্লয়েট করে, এটা তাদের মধ্যে একটা রিভোল্ট হিসেবে কাজ করে। হ্যাঁ, তারা প্রোডাক্ট নিজেরা ব্যবহার করতে পারে না, এটাও মন অসন্তুষ্টির কারণ হয়, যেটাকে প্রোডাকশনের এনার্কি বলা হয়, এনার্কি অফ প্রোডাকশন বলা হয়। এইভাবেই শ্রমিকদের মধ্যে এক ধরনের বিদ্রোহ মনোভাব সৃষ্টি হয়। সেখান থেকে একটা শ্রেণী বের হয়ে আসে শ্রমিক শ্রেণীর নেতৃত্বে সমাজে। হ্যাঁ, পুঁজিপতি ধ্বংস হবে, পুঁজিবাদীরা ধ্বংস হবে, তারপর সেখানে একটা ক্লাসলেস সোসাইটি গঠন হবে। এটা হচ্ছে মার্ক্সের থিওরির মেইন থিম, ঠিক আছে। এটার মাধ্যমে সমাজে বিপ্লব হবে, এটা কার্ল মার্কস বলেছিলাম। এটা বেসিক জিনিস। কিন্তু আমাদের একটু ক্রিটিসাইজ করতে হবে যে আসলে আমরা কি আমাদের সমাজ ব্যবস্থায় মার্ক্সের থিওরিটা যদি আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি বা ইন্ডাস্ট্রিয়ালিস্ট সোসাইটির দিকে, শুধু গার্মেন্টস না, আমাদের যে অন্যান্য ইন্ডাস্ট্রি গুলো আছে, হ্যাঁ, ফার্ম ইন্ডাস্ট্রি, সেখানে যদি আমরা দেখি তাহলে এটা কতটা প্র্যাকটিসড হয়। হ্যাঁ, অনেক ক্ষেত্রে মিল আছে যে আসলে পুঁজিপতিরাই সবকিছুর মালিক, তারাই সবকিছুকে কন্ট্রোল করে। কিন্তু আধুনিক পুঁজি ব্যবস্থায় আমরা দেখতে পাই যে পুঁজিপতি সরাসরি মিনস অফ প্রোডাকশনকে কন্ট্রোল করে না। এখানে কর্পোরেট বিজনেস আবিষ্কার হয়েছে, অনেক স্টেক হোল্ডার থাকে, হ্যাঁ, মার্চেন্টার থাকে, তারা সবাই মিলেই কিন্তু একটা কর্পোরেট বিজনেসের মাধ্যমে বিজনেসটাকে রান করায়। আর মার্কস বলছিল তখন শুধু একজন পুঁজিপতি হবে আর শ্রমিক শ্রেণী থাকবে, এরকম বিষয়টা। কিন্তু এখন জয়েন্ট ভেঞ্চারে করাতে পুঁজিপতিরা বা বুর্জুয়া শ্রেণীরা অনেক স্ট্রং, ঠিক আছে। এটাও মার্কসের থিওরির একটা ক্রিটিসিজম, যে কালক্রমে এরা এত বেশি শক্তিশালী হওয়ার কারণ হচ্ছে এরা জয়েন্ট ভেঞ্চারে চলে আসছে, কমন ইন্টারেস্টে চলে আসছে। রাষ্ট্র এদেরকে দেখে অনেক ক্ষেত্রে ভয় পায়, রাষ্ট্রকে ওরা অনেক সময় পলিসি দেয়। হ্যাঁ, কারণ এই যে প্রণোদনা দেখুন, গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে গভর্নমেন্ট প্রণোদনা দিয়েছে এবং বেশিরভাগ লাভবান হয়েছে দেখো কাপড়ের যেটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি, গভর্নমেন্টের প্রণোদনার ফলে। কারণ শ্রমিকদের কাজ বন্ধ হয়ে গেছিল, আমাদের দেশের প্রোডাক্ট তৈরি করার পরেও সেগুলো এক্সপোর্ট করতে পারে না। হ্যাঁ, এগুলো অনেক শিপিং বাতিল হয়েছে। এক্ষেত্রে দেখো তারা একসাথে আছে বলে গভর্নমেন্টের যে 44% যে প্রণোদনা, হ্যাঁ, সেটা তারা গার্মেন্টস ইন্ডাস্ট্রি বা ইন্ডাস্ট্রির মালিকরা কিন্তু লাভবান হয়েছে এক্ষেত্রে। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে দেখা যায় যে এই শ্রেণীটা অনেক শক্ত, মানে অনেক স্ট্রং, এবং এরা সরকারকে, ধর্মীয় প্রতিষ্ঠানকে, সবকিছুতে এদের একটা প্রাধান্য থাকবে, প্রতিপত্তি থাকবে। এই বিষয়টা আমরা আমাদের দেশের কনটেক্সটে লক্ষ্য করি। ওই যে মার্জিনাল যে ক্লাস আছে, এটা মার্কস লক্ষ্য করে না, এটা তোমার ক্রিটিসিজমের মধ্যে আসবে। হ্যাঁ, আর অনেক ক্লাস সৃষ্টি হয়েছে অলরেডি সমাজ ব্যবস্থায়, কার্ল মার্কস সেগুলো লক্ষ্য করে নাই তৎকালীন সমাজ ব্যবস্থা। কিন্তু বর্তমানে যদি আমরা চিন্তা করি যে অনেক ধরনের স্টক হোল্ডার্স লোকেরা, হ্যাঁ, এটা কর্পোরেট বিজনেসের মাধ্যমে, লার্জ কর্পোরেশনের মাধ্যমে বিভিন্ন ইন্ডাস্ট্রি রান করছে। হ্যাঁ, আর মিনস অফ প্রোডাকশনকে সাধারণত দেখা যাচ্ছে যে বিভিন্ন টেকনিশিয়ান, সায়েন্টিস্ট, হ্যাঁ, ম্যানেজার্সরা কন্ট্রোল করছে, একসময় মালিকরাই শুধু সরাসরি কন্ট্রোল করতো। হ্যাঁ, আর এরই প্রেক্ষিতে লেবার ইউনিয়ন তৈরি হয়, লিডারদের যে ওন ইন্টারেস্ট থাকে, ওন পলিটিক্স থাকে, এরা বিক্রি হয়ে যায়। হ্যাঁ, এই বিষয়গুলো আমি ক্রিটিসিজমে নিয়ে আসছি, এগুলো তোমাদের ইয়া করতে হবে এটা সহ। আর মার্ক্সের থিওরি আসলে তোমাদেরকে কিন্তু ক্রিটিসিজম দিতে হবে। হ্যাঁ, যদি আসে পরীক্ষায় ক্রিটিসিজম সহই চাবে যে বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়ালিস্ট সমাজ ব্যবস্থার কনটেক্সটে মার্ক্সের থিওরিটি ক্রিটিসিজম সহ আলোচনা করো। হ্যাঁ, পরীক্ষায় আসলে এরকম ভাবে চলে আসবে। এটা খুবই ইন্টারেস্টিং একটা থিওরি, এটা অবশ্যই সবারই জানা উচিত।
আর যারা ওই যে ফ্রন্ট করো, ইউনিয়ন করো, তারা এই মার্কস, লেনিন, স্টেলিন, হ্যাঁ, ম্যাক্স ওয়েবার, তারা এগুলো স্টাডি করে বেশি এরা। হ্যাঁ, সমাজের একটা বড় ধরনের পরিবর্তন আনার জন্য। কিন্তু জানি না এই ধরনের পরিবর্তন বাংলাদেশে আসবে কিনা। হ্যাঁ, বাংলাদেশে এই ধরনের পরিবর্তন আসার সম্ভাবনা খুবই কিনা। পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ছিল কিন্তু এই বাম শাসন, বাট এখন আর নেই। আহ, কারণ একদম ক্লাসলেস সোসাইটি, এটা আসলে কল্পনা করা যায় না। তাহলে সমাজের অনেক কিছু কিছু কাজ আছে, এগুলো কারা করবে? একটা নিচু শ্রেণীর অনেক কাজ আছে, এই কাজগুলো তো কাউকে করতে হবে। দেখবে যে তোমরা যে হলে থাকো আমাদের ইউনিভার্সিটিতে, যে শ্রেণীর টয়লেট পরিষ্কার করে, ঝাড়ু দেয়, সুইপিং, হ্যাঁ, সুইপার শ্রেণী আছে, শ্রেণী আছে, মুচি শ্রেণী আছে সমাজে। অনেক লোয়ার কাস্টের লোকজন আছে, হ্যাঁ, শিডিউল কাস্ট যাদেরকে আমরা বলা হয়, নমশূদ্র বলা হয়, হ্যাঁ, যেটা ওই যে আমরা ইয়াতে পড়লাম কাস্ট সিস্টেমে। তো এই শ্রেণীর কাজগুলো কারা করবে? একজন শিক্ষিত যুবক মাস্টার ডিগ্রি পাস করেছে, ইউনিভার্সিটি পাস করেছে, তারা কি এই শ্রেণীর কাজ করতে চেষ্টা করবে? কখনো না। সমাজে এই জন্য সব শ্রেণীর লোকজনের প্রয়োজন আছে সমাজে, হ্যাঁ, সাবলীল করার জন্য, সমাজকে রান করার জন্য পারফেক্টলি। এটা হচ্ছে মূল মেসেজ মার্কসের থিওরির। এখন বলো তোমাদের কার কিছু জানার আছে কিনা এই থিওরি সম্পর্কে? কারণ আমি তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দিব, সেটা ইনস্ট্রাকশন দিব তারপর। বলো। বলো, বুঝো না এরকম কেউ আছো? মার্কসের থিওরিটা মূল মেসেজটা পাও নাই? কনসেপ্ট ক্লিয়ার থাকলে হবে, মূল মেসেজটা যদি পেয়ে যেয়ে থাকো তাহলেই বুঝতে পারবা। ছাত্ররা শুনছো তোমরা? কথা বলো না কেন? জি স্যার। হ্যাঁ, রেসপন্স করতে হবে তো, নাহলে তো বুঝবো যে তোমরা কেউ নাই ক্লাসে। বলো, কি বুঝতো? ইয়া করো, রিপিট করো, কি বুঝেছো তুমি? বলো। থিমটা বুঝেছো কিনা সেটা বলো, পরে এগুলো রিডিং করলে বুঝে যাবা, আর বই পড়লে বুঝে যাবা আমার থিওরিটা। আমি যে বিষয়টা বোঝানোর চেষ্টা করলাম, দুটো শ্রেণীর মধ্যে যে সম্পর্ক, বৈষম্যের সম্পর্ক বিরাজ করে, এটা বুঝতে পেরেছো? জি স্যার। আর এই বৈষম্যের মাধ্যমে কি হয়, তাদের মধ্যে একটা বিপ্লবাত্মক মনোভাবের সৃষ্টি হয় না, যে আমরা এক্সপ্লয়েটেড হচ্ছি, আমরা পাচ্ছি না। দীর্ঘদিনের একটা ক্ষোভের সৃষ্টি হয় যে আমাদেরকে ব্যবহার করে, আমাদেরকে ন্যায্য পাওনা আমাদেরকে দিচ্ছে না। এক সময় গার্মেন্টসে 4,000 টাকা স্যালারি ছিল না, এখন কত? এখন মানে ন্যূনতম 8,000 করা হয়েছে, তাই না? 4,000 টাকায় একটা সারা মাস কাজ করানোর পর দেখা যাচ্ছে যে একটা শ্রমিককে দিয়ে 20,000 টাকার মানে কাজ করিয়ে তাকে 4,000 টাকা দিচ্ছে। এটা তো বুঝতে পারবে নাকি যারা কাজ জি স্যার। করছে, লেবার। এইটা থেকেই এই ধরনের মনোভাবের সৃষ্টি হয় সাধারণত। আর দেখো, আজ থেকে প্রায় 150 বছর আগে তখনকার হিস্ট্রি কি বলতেছে, যে তখনও সমাজ ব্যবস্থা এই ধরনের মানে মন মানসিকতা ছিল। হ্যাঁ, এবং ছিল বলেই যে মার্কসের যে মার্কস ক্যাপিটাল 6 খণ্ডের একটা দাস ক্যাপিটাল বই লিখেছেন। হ্যাঁ, সেই ক্যাপিটাল বইয়ে এই যে থিওরিগুলো দেওয়া আছে, যে সমাজ ব্যবস্থার স্ট্রাকচারটা কি হবে, হ্যাঁ, ভবিষ্যতে। যে এরকম ভাবে যদি মালিকরা শ্রমিকদের যদি ঠকায় বা তাদেরকে যদি এক্সপ্লয়েট করে, এই শ্রেণীটাকে, হ্যাঁ, যাদের কোনো পাওয়ার নেই, যাদের কোনো মানে ডিমান্ড নেই, যারা অর্গানাইজ হতে পারবে না, তাহলে একটা সময় দেখা যাবে যে শ্রমিকরা ঠিকই বিপ্লব মানে রিভোল্টের আশ্রয় নিবে। হ্যাঁ, তারা তখন হিংস্র হয়ে যাবে এবং অর্গানাইজড হবে। অর্গানাইজ হয়ে কি করবে? শ্রমিক শ্রেণীকে পরাজিত করবে, সমাজে সোশ্যালিস্ট এস্টাবলিশ করবে। এটা একটা স্বপ্ন কার্ল মার্কসের, এবং হয়েছিল অনেক জায়গায়, বাট সেটা টিকে থাকে নাই। বললাম না, সেটা আবার মানুষের তৈরি সিস্টেম। আমাদের মানুষের তৈরি সিস্টেম হলেও কার্ল মার্কসের যে স্বপ্ন, সেটা আসলে সোশ্যালিজম এস্টাবলিশের জন্য একটা ভালো সিস্টেম। বাট তার চেয়ে ন্যাচারালি আরো যে সিস্টেমটা আছে, বিভিন্ন ধর্মীয় প্রেসক্রিপশনের দৃষ্টি থেকে সব ধর্মের প্রতি
সাকাত ভাই আমি ক্লাস নিচ্ছি, হ্যাঁ ক্লাস নিচ্ছি। বিভিন্ন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি বলা যায় যে যে ধর্মে মানুষকে যে অধিকারটা দিয়েছে সেটা যদি ঠিকভাবে এস্টাবলিশড হয়, হ্যাঁ, যেমন ইসলাম ধর্মে বলা হচ্ছে শ্রমিকের গ্রাম শুকানোর আগে শ্রমিকের ন্যায্য পাওনা বুঝিয়ে দিতে হবে। হ্যাঁ, আমি অন্য ধর্মকে খাটো করে বলছি না, এই মানে যে ধর্মে যেভাবে মানুষের অধিকারের কথা বলা হয়েছে, মানুষের ন্যায্য হিস্সা দেওয়ার কথা বলা হয়েছে, সেটা প্র্যাকটিস করলে কিন্তু তোমার আর মার্কসের থিওরির কাছে যেতে হয় না, তাই না? ইসলাম ধর্মে যেমন জাকাতের কথা বলা হয়েছে, ধনী সম্পদের উপর কি গরিবের জাকাত আছে না? প্রত্যেকটা মানুষ যদি ঠিকভাবে, ধনীরা যদি সঠিকভাবে জাকাত দেয় তাহলে তো গরিব থাকার কথা না, তাই না? তাহলে দেখবা যে সোশ্যালিজমের যে বেনিফিট সেটা অটোমেটিক্যালি সমাজে এস্টাবলিশড হবে। আর যে অর্থনীতি আমরা যেভাবে সুদমুক্ত অর্থনীতি প্র্যাকটিসের কথা যেভাবে ইসলাম প্রেসক্রাইব করেছে, সেটা যদি ওই ইসলামিক প্রিন্সিপাল ফলো করা হয় বা অন্যান্য ধর্মেও থাকতে পারে, সেভাবে যদি প্রেসক্রিপশনটা ফলো করা হয়, তাহলে আর এই মার্কসের থিওরি বলো, ম্যাক্স ওয়েবারের থিওরি বলো, ইমিল ডুরকিমের থিওরি বলো, হ্যাঁ, লেনিনের থিওরি বলো, মাও সেতুং এর থিওরি বলো, হ্যাঁ, এগুলোতে যাওয়ার দরকার নেই। কারণ যে সিস্টেমটা গড গিফটেড, আল্লাহ প্রদত্ত যে সিস্টেমটা মানুষের জন্য এস্টাবলিশ করা হয়েছে, সেটার সাথে দুনিয়াবি অন্য যে থিওরি আসুক না কেন সেগুলোর কোনো তুলনা হবে না, ঠিক আছে? প্রেসক্রিপশন অনেক আগে দেওয়া আছে, 1400 বছর আগে প্রেসক্রিপশন করা আছে, মানুষের জীবন কিভাবে চলবে, গরিবদের অধিকার কতটুকু, হক কতটুকু, হ্যাঁ, কার কতটুকু রাইটস আছে সমাজে, কে কিভাবে বসবাস করবে, এগুলো সবই দেওয়া আছে, প্রেসক্রিপশন করা আছে। বাট আমরা সেটা সঠিক ফলোয়ার্স না, সেভাবে ফলো করছি না, সেই জন্য সমাজে এই ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে। তারপরেও যারা সমাজ বিজ্ঞানীদের সামাজিক যে দার্শনিক বিষয়গুলো আছে, এগুলো যদি প্র্যাকটিসের মাধ্যমে সমাজে মানুষের অধিকার এস্টাবলিশ করা যায়, দ্যাটস ফাইন, এটাকে এপ্রিসিয়েট করতে হবে, হ্যাঁ, এগুলোকে এপ্রিসিয়েট করতে হবে, এভাবে চিন্তা করতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট একটা থিওরি মার্কসের, এটাকে কার্ল মার্কসের কনফ্লিক্ট থিওরি বলা হয়। ক্লাস থিওরি, ক্লাস কনফ্লিক্ট থিওরি অনেকভাবে পরীক্ষায় আসতে পারে, বুঝছো? হ্যাঁ, মার্কসের ক্লাস ক্যাপিটালিজম থিওরি বলতে পারো, ক্লাস কনফ্লিক্ট থিওরি হতে পারে, অনেকভাবেই। মেইন থিমটা যদি তোমরা ধরে বুঝতে পারো, তাহলে থিওরির নামটা যেভাবে আসুক না কেন পরীক্ষায় লিখতে পারবে। হ্যাঁ, এটা ছিল এটার একটা বিষয়। হ্যাঁ, মোটামুটি আমরা তার এই চ্যাপ্টারের মধ্যে যেসব আলোচনা করলাম, সোশ্যাল স্ট্রাটিফিকেশন কি, তারপরে কজেস অফ স্ট্রাটিফিকেশন, ক্লাসিফিকেশন, ক্যারেক্টারিস্টিক, টাইপস এন্ড ফর্মস অফ সোশ্যাল স্ট্রাটিফিকেশন, মার্কসের ক্লাস, আর এখানে জেন্ডারটা বাদ করে গেছে। জেন্ডারটা খুব ইম্পর্টেন্ট একটা, জেন্ডার ইন সোশ্যাল জেন্ডার নিয়ে কোনো কনফিউশন আছে বলো তো? না স্যার। এটা হবে এগ্রিকালচারাল মেকানাইজেশন বা টেকনোলজিক্যাল এই কনটেক্সটে আমরা জেন্ডারটা আমরা আলোচনা করব এবং এটা নিয়ে অ্যাসাইনমেন্ট তৈরি করব, ঠিক আছে? এটা অ্যাসাইনমেন্ট হিসেবেই থাকবে, এগ্রিকালচারাল মেকানাইজেশন। জেন্ডার নিয়ে কোনো এনি মোর কনফিউশন থাকলে বলো, কারণ এটা নিয়ে আমি অ্যাসাইনমেন্ট দিব আর কি। স্যার শুধু মেকানাইজেশন নিয়ে কি অ্যাসাইনমেন্ট দিবেন স্যার? তোমরা এটা এক একটা গ্রুপ এক একটা টপিক ঠিক করবা, বাট মেইন থিম থাকবে, হ্যাঁ, এগ্রিকালচারাল টেকনোলজি এন্ড মেকানাইজেশন, হ্যাঁ, জেন্ডার রুল ইন এগ্রিকালচারাল টেকনোলজি এন্ড মেকানাইজেশন, এরকম টপিকসটা থাকবে। তারপর তোমরা এক একটা গ্রুপ এটাকে আবার বিভিন্ন সিনোনিমস দিয়ে এটাকে রিশাফল করে বিভিন্ন ভাবে তোমরা টাইটেলটা দিতে পারো, কারণ প্রত্যেকের জন্য একই টাইটেল হবে না, 5টা গ্রুপের জন্য 5টা টাইটেল হবে, বাট থিমটা মেইন ঠিক থাকবে, বুঝতে পেরেছো? জি স্যার। আমি এটা কপি করে নিয়ে যাচ্ছি, নিয়ে তোমাদের যেহেতু এটা স্লাইডটা তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে, সো আমি এটা অ্যাসাইনমেন্ট হিসেবে এখানে করে দিচ্ছি। এই সিআর শুনতে পাচ্ছ? তুমি কি অ্যাটেন্ডেন্স নিয়েছো ক্লাসের? জি স্যার। তুমি একটা এতে লিখে ছবি তুলে তারপর এটা আমার ইমেইলে পাঠিয়ে দাও অ্যাটাচ করে, কারা কারা ক্লাসে আছে। আমি তো তোমাদের অ্যাকচুয়ালি কে কে ক্লাস
করতেছে ঠিকভাবে। অনেক সময় ক্লাসে কিছু জিজ্ঞেস করলে সাথে সাথে দেখি এরকম অন্য অন্য ক্লাসে আমি দেখছি মানে সাথে সাথে লিভ করে চলে যায় প্রশ্ন জিজ্ঞেস করলে। ঠিক আছে? জি স্যার। এগ্রিকালচারাল এটা আছে মানে বেসিক অ্যাসাইনমেন্ট। ঠিক আছে? এটাকে তোমরা চেঞ্জ করে বিভিন্ন ভাবে এটাকে করতে পারবা। এখন আমি বলি অ্যাসাইনমেন্টের স্টেপস গুলো কি হবে। এটা প্রথম তো টাইটেল পেজ থাকবেই, টাইটেল দিতে হবে, টাইটেল দিবা, তারপরে থাকবে ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশন থাকবে, ইন্ট্রোডাকশনের ভিতর অবজেক্টিভ থাকবে, অবজেক্টিভ থাকবে। এটা হচ্ছে ইন্ট্রোডাকশনের সাব টপিকস, হ্যাঁ, অবজেক্টিভস। তারপরে হবে কি মেথডসে তুমি অ্যাসাইনমেন্টটা করবা সেটা, ফাইন্ডিংস and ফাইন্ডিংস এন্ড ডিসকাশন। তারপরে হচ্ছে কনক্লুশন, দেন হচ্ছে স্যার কনক্লুশনটা কি নিজেদের মতো করে লিখবো, যে মানে আলোচনার শেষে? হ্যাঁ, আমি আসতেছি, আমি বুঝাচ্ছি। জি স্যার। তোমরা সবাই ক্লাসে আছো তো? কতজন স্টুডেন্ট? 60 জন না? পরবর্তীতে মানে আজকে যেহেতু লাস্ট ক্লাস এই চ্যাপ্টারের, এটা নিয়ে আর কথা বলার সুযোগ নাই। নেক্সট আমি তোমাদের রিসার্চ মেথডের একটা চ্যাপ্টার আছে, ওইটা 2টা ক্লাসেই শেষ করে দিব। এবং এই অ্যাসাইনমেন্টটা কিন্তু কম্পালসারি সবাইকে করতে হবে। টাইটেল তো আমি এটা একটা টেন্টেটিভ টাইটেল দিয়েছি, ঠিক আছে? তোমরা এটাকে মিনিং রেখে জেন্ডারের কনটেক্সটেই যে কোনো আলোচনা টপিকস করবা। হ্যাঁ, টাইটেল থাকবে তোমাদের। তারপরে যেই অ্যাসাইনমেন্টটা নিয়ে কাজ করবা এটা ব্যাকগ্রাউন্ড লিখতে হবে, যে আমি এই জেন্ডার রুল ইন এগ্রিকালচার টেকনোলজি মেকানাইজেশনের ক্ষেত্রে যদি এই ধরনের টপিক সিলেক্ট করি তাহলে এটার ব্যাকগ্রাউন্ড দেব, যে জেন্ডার কি, এগ্রিকালচারাল টেকনোলজি কি, দুটোর মধ্যে রিলেশনশিপ কি, আর এই অ্যাসাইনমেন্টের মাধ্যমে আমি কি কি ইনফরমেশন পেতে পারি। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমার নলেজ গ্যাদারের ক্ষেত্রে। এই ধরনের অনেক কথাই তোমাদেরকে লিখতে হবে। হ্যাঁ, একদম 10 to 12 পেজের মধ্যে, ঠিক আছে? 10 থেকে 12 পেজের মধ্যে এটা হবে, এর মধ্যে ইন্ট্রোডাকশনের মধ্যে তোমরা অবজেক্টিভ সেট করবা, অ্যাটলিস্ট 3টা অবজেক্টিভস। হ্যাঁ, মিনিমাম 3 অবজেক্টিভ সেট করতে হবে। অবজেক্টিভস গুলো হতে হবে তোমার বিভিন্ন ভাবে অবজেক্ট অবজেক্টিভ গুলো মনে করো তোমার করতে হবে কিভাবে জন্য, টাইটেলের উপর বেস করে। যে প্রথম দিকে একটা 1 নাম্বার অবজেক্টিভ ফর এক্সাম্পল হতে পারে যে টু নো দা কারেন্ট অর প্রেজেন্ট জেন্ডার রুল ইন এগ্রিকালচারাল সেক্টর ইন বাংলাদেশ, এরকম একটা অবজেক্টিভ হতে পারে। নাম্বার 2 অবজেক্টিভ হতে পারে মনে করো যে টু অ্যানালাইজ দা gender discrimination in agricultural technology and its impacts on agricultural or rural development, something like that। এরকম হতে পারে। এটা নট ফিক্সড,
এটা ডিপেন্ড করবে তোমাদের আলোচনার মাঝখানে, আলোচনার উপর ভিত্তি করে তোমরা আলোচনা করে বের করবা যে তোমরা কোন ধরনের অবজেক্টিভটা আইডেন্টিফাই করতে চাচ্ছ এই অ্যাসাইনমেন্টের জন্য। আমি শুধু এক্সাম্পল হিসেবে এরকম ভাবে বলছি। 3 নাম্বার অবজেক্টিভটা হতে পারে টু ফাইন্ড আউট দ্য প্রবলেমস এন্ড constraints of different agricultural technology in relating to gender aspect। হ্যাঁ, এটা জাস্ট আমার এখন মনে আসলো, আমি আমার মন থেকে এরকম ভাবে বললাম, এটা ফিক্সড এরকম বিষয় না, এটা তোমরা বের করবা 3টা অবজেক্টিভস। তারপর মেথোডোলজি চ্যাপ্টারে তোমরা লিখবা যে তোমরা যে অ্যাসাইনমেন্টটা করতেছো তোমাদের কতজন গ্রুপ আছে, গ্রুপ মেম্বার কতজন, তোমরা কোথা থেকে ইনফরমেশন গুলো নিচ্ছ। হ্যাঁ, বিভিন্ন ওয়েবসাইট থেকে, বিভিন্ন বই, বিভিন্ন পাবলিশড আর্টিকেল, তারপরে টিচারের সাথে আলোচনা, গ্রুপ ডিসকাশন, হ্যাঁ এরকম হতে পারে। আর যদি কেউ চেষ্টা করো যে না আমরা যেহেতু এখন করোনা কাল, আমরা তো এখন কয়েকজন আমাদের গ্রুপের গ্রামে আছি, বাড়িতে আছি, আমরা কোনো মহিলাদের সাথে বা পুরুষদের সাথে, জেন্ডার বলতে মেল ফিমেল দুইটাই, ঠিক আছে, মেল ফিমেলদের সাথে যদি আমরা এগ্রিকালচারাল সেক্টরে যারা টেকনোলজি ব্যবহার করে বা বিভিন্ন ইনস্ট্রুমেন্ট সম্পর্কে ধারণা রাখে, ফার্মার্সরা, পুরুষ ফার্মার্স, মহিলা ফার্মার্স, তাদের সাথে আমরা সরাসরি কথা বলতে চাই, ঠিক আছে। এইটা দেখা যাবে প্রত্যেকটা গ্রুপের কোনো না কোনো ছেলে মেয়েরা তারা গ্রামে আছেই সামহাউ, হ্যাঁ, বা কোনো কারো রিলেটিভসও আছে গ্রামে বসবাস করে যারা এগ্রিকালচারাল ফার্মিং এর সাথে ইনভলভ, হ্যাঁ, তারা এগ্রিকালচারাল টেকনোলজি জানে, মেল ফিমেলের কনটেক্সটে তাদের কাছ থেকে ইনফরমেশন পাওয়া যেতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাজাম্পশন। তার সরাসরি ফার্মারদের সাথে কথা বলে, হ্যাঁ, কোশ্চেনিয়ার ডেভেলপ করে তারা সেখান থেকে ইনফরমেশন নিয়ে এই তথ্যগুলো বের করতে পারে। এটাও মেথোডোলজির একটা বড় পার্ট, যেটাকে বলা হয় হ্যাঁ যে ইন্টারভিউ মেথড, পার্সোনাল ফেস টু ফেস ইন্টারভিউ মেথড। এটা ডাটা কালেকশনের একটা প্রাইমারি লেভেলের বিষয়, এটাকে বলা হয় প্রাইমারি ডাটা কালেকশন। আর তুমি নেট থেকে যে ইনফরমেশন গুলো নেবা, পাবলিশড আর্টিকেল থেকে বিভিন্ন, এটাকে বলা হয় সেকেন্ডারি ইনফরমেশন, সেকেন্ডারি সোর্স অফ ডেটা। আর প্রাইমারি সোর্স হচ্ছে তুমি সরাসরি ফার্মার্সের কাছ থেকে ইনফরমেশন নিতে যাচ্ছ। এগুলো মেথোডোলজি তুমি লিখতে হবে, এবং কতটা মিটিং করেছো, কতক্ষণ মিটিং করেছো, মিটিং এর ধরনটা কি ছিল, এই বিষয়গুলো লিখতে হবে মেথোডোলজিতে। তারপরে ফাইন্ডিংস এন্ড ডিসকাশনে আসবে, তুমি যে অবজেক্টিভ গুলো সেট করেছো এই অবজেক্টিভ গুলোর ধারাবাহিক বর্ণনা, এই অবজেক্টিভ গুলোর আনসার কি। ফর এক্সাম্পল তুমি প্রথমেই লিখতে চাইছিল টু ফাইন্ড আউট দ্য কারেন্ট জেন্ডার রুল ইন এগ্রিকালচারাল টেকনোলজি। এটার যে আনসার গুলো আসবে, এটার আনসার গুলো তুমি বিভিন্ন লিটারেচার রিভিউ থেকে আসতে পারে, বিভিন্ন টপিক, বিভিন্ন আর্টিকেল থেকে আসতে পারে, বিভিন্ন পাবলিশড বুক থেকে আসতে পারে, এগুলো সার্চ করতে হবে। ওই আনসার গুলো তুমি এক নম্বর অবজেক্টিভস এর গুলো শেষ করার পর তুমি 2 নম্বর অবজেক্টিভ যেটা সেট করেছো, ডিসকাশনে এসে তোমার অবজেক্টিভ 1, 2, 3 এগুলো লেখার দরকার নেই, বাট তোমার অ্যাসাইনমেন্টে যেহেতু থাকবে সেটার একটা ক্রোনোলজিক্যাল রেজাল্ট তোমাকে এখানে ধারাবাহিকভাবে দিতে হবে। হ্যাঁ, এটাকে বলা হয় ফাইন্ডিংস এন্ড ডিসকাশন পার্ট। এটা হচ্ছে একটা অ্যাসাইনমেন্টের মূল বডি, বুঝতে পেরেছো? এটা বুঝার পর, এটা শেষ করার পর অবজেক্টিভ গুলোর আনসার গুলো অ্যাটলিস্ট এটা 5 পেজ হবে। 3টা অবজেক্টিভের আলোচনাটা, ডিসকাশনটা 5 পেজের মধ্যে লিখতে হবে। 10 থেকে 12 পেজের মধ্যে এখানে এটা চলে গেল। তারপর কনক্লুশন, আর যদি কনক্লুশনের সাথে রিকমেন্ড চাচ্ছ যে বাংলাদেশের এগ্রিকালচারাল টেকনোলজি ডেভেলপমেন্টের ক্ষেত্রে জেন্ডার ফ্রেন্ডলি টেকনোলজি বা জেন্ডার ইকুইটি, জেন্ডার ইকুয়ালিটির কথা বিবেচনা করে আমরা এই বিষয়গুলো রিকমেন্ড করি সরকারকে, বা তোমার বিভিন্ন যারা এগ্রিকালচার সেক্টর নিয়ে কাজ করে, গবেষণা করে, তাদেরকে তোমরা বিভিন্ন ধরনের মেল অ্যান্ড ফিমেল ফ্রেন্ডলি বিভিন্ন ইকুইপমেন্ট বা টেকনোলজি বা মেকানাইজেশন যেটাই বলি না কেন, সেগুলোর জন্য তোমরা সাজেস্ট করতে পারো। সেটাও তোমার কনক্লুশন এবং রিকমেন্ডেশনের সাথে একসাথে আসতে পারে। আর রেফারেন্স হচ্ছে যে তুমি বিভিন্ন বইয়ের যে কোটেশনটা নিলা সেটা এখানে সাইট করতে হবে, উল্লেখ করতে হবে যে অমুক বই, অমুক রিভিউ, এত সালে এত অমুক ব্যক্তি এইটা নিয়ে রিসার্চ করেছে, তার ফাইন্ডিংস আমি যে অ্যাসাইনমেন্টটা করলাম এটার সাথে মিল আছে, তার কথাগুলো তুমি উঠাতে পারবা এটা রেফারেন্স হিসাবে। রেফারেন্স দেখবা বিভিন্ন আর্টিকেলে কিভাবে রেফারেন্স লেখা আছে, নাম দেওয়া থাকে, ইয়ার দেওয়া থাকে, তারপর কোন টাইটেলটা কোন পেপারটা নিয়েছো সেটা টাইটেল, তারপর ইয়ার অফ পাবলিকেশন, পেজ নাম্বার কত থেকে নিয়ে আসো, এইভাবে রেফারেন্স লেখা হয়, ঠিক আছে। এই বিষয়টা তোমরা আমি যখন রিসার্চের চ্যাপ্টার পড়াবো তখন দেখতে পারবা। আর এখন আর্টিকেল পড়লেই দেখতে পারবা রেফারেন্স কিভাবে লেখে একটা রিপোর্টের। তোমাদের এটা একটা মোটামুটি একটা ছোট রিসার্চের কাজ দিলাম তোমাদের, এটা করলে তোমাদের ফিউচারে বা কাজে লাগবে যে একটা রিসার্চ কিভাবে করতে হয়, আর্টিকেল কিভাবে লিখতে হয়, এভাবে রেফারেন্স লিখতে হয়।
হ্যাঁ, এখন যে অ্যাসাইনমেন্টের এই ধারাবাহিক এটা বললাম, এটা কে বুঝো নাই আমাকে বলো। পরবর্তীতে আমি তোমাদের কিভাবে গ্রুপ কিভাবে করবা সেটা সম্পর্কে একটু কথা বলবো। এখন বলো, এই অ্যাসাইনমেন্টের যে বিষয়টা ধারাবাহিকভাবে বর্ণনা করলাম, এভাবে অ্যাসাইনমেন্টটা প্রডিউস করতে হবে, এটা কে বুঝো নাই? স্যার এটা কি পেপারে করতে হবে নাকি স্যার ভার্চুয়ালি করতে হবে? ভার্চুয়ালি তোমরা মিটিং করবা, মিটিং করে আমাকে পেপারে সাবমিট করবা। ইভেন তোমাদের ইউনিভার্সিটি খুললে আমি এটা তোমাদের প্রেজেন্টেশন নিব, গ্রুপ প্রেজেন্টেশন। তোমাদের প্রত্যেক গ্রুপ থেকে যে কোনো একজনকে ডাকবো যে তোমরা কিভাবে অ্যাসাইনমেন্ট করেছো, আমাকে এটা প্রেজেন্ট করো। তাহলে কি স্যার স্লাইডও করে রাখা লাগবে এটার পেপারের সাথে সাথে? হ্যাঁ, প্রেজেন্টেশনের দিন তো অবশ্যই স্লাইড দিতে হবে, প্রেজেন্ট করতে হবে, আর এমনি হার্ড কপি জমা দিতে হবে এবং হাতে লিখে, কম্পিউটারে কম্পোজ না, হাতে লিখে জমা স্যার দিতে হবে। ইন্ডিভিজুয়ালি সবারই কি হার্ড কপি জমা দিতে হবে নাকি গ্রুপ না, থেকে? প্রত্যেক গ্রুপ থেকে একটা, তোমরা প্রত্যেক গ্রুপের একটা করে নাম দিবা নিজস্ব চয়েস মতো। হ্যাঁ, জি স্যার, জি স্যার। বাংলাদেশের ফুল, পাখি, লতা পাতা যেটা মনে হয় সেটা নিয়ে করতে পারো। নাম আচ্ছা দিবা, নাম দিয়ে অমুক গ্রুপ, আবার সেটা নিয়ে তোমরা ডিসকাস কোন নামটা দিলে পারফেক্ট হবে তোমাদের গ্রুপের এটা। হ্যাঁ, আর গ্রুপ হবে 5টা, আমি বলে দিলাম। আর গ্রুপ টেকনিক হচ্ছে 1 2 3 4 5, ঠিক আছে? 5-এর পর যে 6 নাম্বার সে আবার 1 2 3 4 5 10 নাম্বার পর্যন্ত এভাবে যাবে। যে যার রুল 1-এর ক্যাটাগরিতে পড়বে সে 1 নাম্বার গ্রুপে থাকবে। হ্যাঁ, যে 2 আছে 2 সে 2-এর গ্রুপে থাকবে। এভাবে গ্রুপ করতে হবে। যেহেতু তোমাদের ওইখানে প্রায় 30 জন এক এক গ্রুপে, সুতরাং আমি গ্রুপটা এভাবে করে দিতে চাই। এটা তোমাদের যারা সিআর আছো তারা এটা অর্গানাইজ করবে, এভাবে গ্রুপকে এস্টাবলিশ করবে আর কি। আর কোনো প্রবলেম হলে আমার সাথে ফোনে কমিউনিকেট করবে। হ্যাঁ, রাতের বেলায় 9টা থেকে 10টার মধ্যে ফোন দিলে আমি হেল্প করতে পারবো, বলতে পারবো। আর মিটিং করতে হবে এটা নিয়ে অনেকগুলো। প্রত্যেকটা গ্রুপ করার দায়িত্ব হচ্ছে এখন ইমিডিয়েটলি গ্রুপ করে দেওয়া প্রত্যেকে, এই ইনফরমেশন গুলো কালেক্ট করার জন্য। তোমরা লিটারেচার রিভিউ এর কাজ ভাগ করে দিবা গ্রুপের মধ্যে একজন, আর গ্রুপের মধ্যে একজনকে লিড দিতে হবে যে কিনা গ্রুপ লিডার। ঠিক আছে, 2 জনও হতে পারে, মেয়ে ছেলেদের মধ্যে, যেহেতু তোমাদের 50-50 অনেক ক্ষেত্রে হয়ে যায় অনেক গ্রুপে। যে কোনো 1 বা 2 জন গ্রুপ লিডার থাকবা, গ্রুপ সেক্রেটারি থাকবে একজন, যে কিনা মিটিং কল করবে, দায়িত্ব ভাগ করে দিতে হবে। তারপরে নোট কিপার থাকবে, যারা আলোচনা হবে তখন কয়েকজনকে দায়িত্ব দিতে হবে, 2 জন বা 3 জনকে, তারা নোট করবে আলোচনার বিষয়বস্তুটা কোথায় যাচ্ছে, কি আলোচনা হচ্ছে। হ্যাঁ, রেকর্ড রাখতে হবে এগুলো খাতা কলমে, পরে এগুলো আমাকে রিপোর্ট করতে হবে। মিটিং এ কতক্ষণ মিটিং হয়েছে, কে কে উপস্থিত ছিল, প্রেজেন্ট কত % ছিল, প্রত্যেকেরই পার্টিসিপেশন থাকতে হবে, কেউ ফাঁকি দিতে পারবে না এখানে। কারণ প্রেজেন্টেশনের দিন আমি যেই কাউকে তোমার প্রেজেন্টেশনের জন্য ডাকবো র্যান্ডমলি, আর যে ভালো প্রেজেন্টেশন দিতে পারবে না তাদেরকে তাদের দায়িত্ব হচ্ছে গ্রুপের প্রত্যেককেই তাকে হেল্প করা, কিভাবে প্রেজেন্টেশন দিতে হয়, হ্যাঁ, অডিয়েন্সের সামনে, সেটা তাদেরকে ট্রেন আপ করা। কারণ এতে করে তোমাদের যাদের মধ্যে এরকম দুর্বলতা আছে, সামনে কথা বলতে পারছো না, সামনে গেলে মানে জড়তা চলে আসে, অনেক কিছু, এগুলো তোমাদের দূর হয়ে যাবে এই অ্যাসাইনমেন্টের মাধ্যমে, যদি সঠিকভাবে তোমরা ট্রেনিংটা নিতে পারো। আমার কাজ হচ্ছে ফেসিলিটেট করা, হ্যাঁ, তোমাদেরকে ক্লু ধরিয়ে দেওয়া, হ্যাঁ, ট্রেন আপ করা। এখন তোমাদের এটা নিতে হবে। দরকার পড়লে আয়নার সামনে, বাসায় ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেদেরকে প্র্যাকটিস করো, যে তুমি কথা বলার সময় তোমার বডি গেস্টার, তোমার কি কি দোষ আছে, একজন ভালো প্রেজেন্টার হইতে কি কি করতে হয়। ইউটিউবে অনেক টিপ আছে, হ্যাঁ, ইউটিউব থেকে দেখে ট্রেনিং নাও। এখন তো অনেক সহজ, অনেক কিছু, আর অনেক সবকিছু অনলাইনে আছে, এগুলো দেখে চেষ্টা করো। এভাবে গ্রুপ মনিটর থাকবে, গ্রুপ লিডার থাকবে, গ্রুপ মনিটর বা সেক্রেটারি থাকবে, তারপরে নোট কিপার থাকবে। হ্যাঁ, তারপরে ওভারঅল অনেক ভাবে দায়িত্ব নিতে পারো তোমরা এভাবে গ্রুপকে অর্গানাইজ করার জন্য। আলোচনার মাধ্যমে হইতে হবে প্রত্যেক গ্রুপ, এবং মিটিং করার পর এগুলো তোমরা তোমাদের অন্য গ্রুপকে শেয়ার করার জন্য তোমরা এটা আবার ফেসবুকে দিতে পারো, যে আমরা অমুক দিন মিটিং করেছি, এতক্ষণ এতজন ছিল, আমাদের ক্লাস টিচারও আমাদেরকে সাপোর্ট দিয়েছে, হেল্প করেছে। আমি তো দিতে পারি, আমি এগ্রিকালচারেও দিয়েছি, তো ওদের সাথে মাঝে মাঝে ওরা রাতে মিটিং এ বসে আমাকে লিঙ্ক পাঠায়। ঠিক আছে, আমি তাদেরকে তাদের আলোচনাগুলো শুনি, এবং যে মনে হয় তাদেরকে ফিডব্যাক দেওয়া উচিত আমি সেখানে ফিডব্যাক দিয়ে যাচ্ছি। স্যার আমাদের 12টা একটা ক্লাস আছে তো স্যার। হ্যাঁ, ঠিক আছে, তোমাদের শেষ হয়ে যাচ্ছে 1 মিনিটের মধ্যে। তারপরে সিআর কি আছে, ওয়াহিদ না নাম সিআর এর? স্যার হ্যাঁ, তোমার দায়িত্ব হচ্ছে তুমি 5টা গ্রুপের রুল এবং আইডি নাম্বার আমাকে পাঠাবা গ্রুপ করার পর। হ্যাঁ, ইকুয়ালি যেন হয় সব গ্রুপে, এবং রুল নাম্বার গুলো যেন ওভাবে হয় আমি যেভাবে বললাম এভাবে। এখানে কোনো পার্সিয়ালিটি, কোনো ধরনের যেন না হয়, এটা আমার কানে আসলে কিন্তু শাস্তি আছে। যেভাবে বলেছি সেভাবে
যেই ফর্মুলা আমি এটা চেক করব তোমাদের আইডি নাম্বার নিয়ে 1 নাম্বার 6 নাম্বার 11 নাম্বার একটা গ্রুপে পড়েছে কিনা বুঝতে পেরেছো ওকে হ্যাঁ থ্যাংক ইউ আজকের মতো ভালো আল্লাহ হাফেজ